বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমি AHN সাইফুদ্দিন, সহকারী শিক্ষক গণিত, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের আজকের গণিত বইয়ের যে 2 নম্বর যে অধ্যায়টা আছে মুনাফা, এই মুনাফা অধ্যায়ের 2.1 অনুশীলনীর 1 নম্বর অঙ্কটা এবং 13 নম্বর অঙ্কটা নিয়ে আজকে আলোচনা করব এবং সমাধান করব। চলো আমরা দেখি 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? অর্থাৎ আমরা যদি দোকান থেকে গিয়ে কোনো কিছু কিনি, তাহলে আমরা দেখা যায় যে সচরাচর পরিমাণে কম কিনি, একটা কিনি বা 2টা কিনি। আমরা কিন্তু খুচরা বিক্রয় মূল্যে কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু কিনি। আর আমাদের কাছে যিনি বিক্রি করেন তিনি কিন্তু খুচরা বিক্রেতা। আর সেই দোকানদার কিন্তু অনেকগুলো জিনিস কিন্তু একসাথে কিন্তু কিনে নিয়ে আসে। যার কাছ থেকে কিনে নিয়ে আসে তিনি হচ্ছেন পাইকারি বিক্রেতা, আর উনি যে কিনে নিয়ে আসেন দোকানদার, উনি হচ্ছেন পাইকারি ক্রেতা। আমাদেরকে বের করতে হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। অর্থাৎ আমি যে দোকানদার থেকে একটা জিনিস কিনেছি খুচরা মূল্যে, সেই দোকানদার পাইকারি বিক্রেতার কাছ থেকে সেই পণ্যটা কিনেছিল এবং সেই পাইকারি বিক্রেতা আবার পাইকারি মূল্যে কারো কাছ থেকে কিনেছিল। সেই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি, দেখো, দেওয়া আছে হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, দুঃখিত, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে আমরা বের করে নিব খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করে নিব। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য মানেই হচ্ছে তোমার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যখন আমরা পেয়ে যাব, তখন আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেয়ে যাব, এবং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যখন আমরা পাবো, তখন আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যও পাবো। চলো আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা ধরে নিব, যেহেতু পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা দেওয়া আছে, আমরা ধরে নিব খুচরা বিক্রেতার সেটা হচ্ছে খুচরা বিক্রেতা সেটা 20% যেহেতু লাভে বিক্রি করছে, তো আমরা ধরে নিব যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা ধরে আমরা সমাধান করব। চলো আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। দেখো, যেহেতু এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা দেওয়া আছে, আমরা প্রথমে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা আমরা বের করব। এখানে দেওয়া আছে যে খুচরা বিক্রেতা 20% লাভ করে, খুচরা বিক্রেতা 20% লাভ করে। দেখো, তো 20% যদি লাভ করে, আমরা খুচরা বিক্রেতার 20% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? লাভ মানে কি হবে? ওই পার্সেন্টেজটা যোগ হবে, 120 টাকা হবে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে এইখান থেকে এখানে আমরা 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত পেলাম? 120 টাকা। তাহলে সেটা তখন ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা ছিল। তাহলে আমরা এভাবে লিখতে পারি, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে কত? ভাগ হবে, উপরে 100 হবে, নিচে 120 হবে। আর খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এখানে কত টাকা দেওয়া ছিল? 576 টাকা। 576 টাকা হবে উপরে। আমরা যদি 5, দেখো এখানে 100কে যদি আমি 20 দিয়ে যদি ভাগ করি, 5 5 20 100, আবার 120কে যদি আমি 20 দিয়ে ভাগ করি আসে 6। 6 দিয়ে যদি আবার আমরা 576কে যদি ভাগ করি, তোমরা 96 পাবা। তাহলে 5 আর 96 তুমি কি করে দাও? গুণ করে দাও। গুণ করে দিলে 480 টাকা। তোমরা এক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা।
ক্যালকুলেটর ব্যবহার করে তুমি 576 টাকা পেয়ে গেলে। এখন আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কিন্তু পেয়ে গেলাম। পাইকারি বিক্রেতার দুঃখিত খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কিন্তু আমরা পেয়ে গেলাম 480 টাকা। আর খুচরা বিক্রেতা কার কাছ থেকে কিনেছিল? পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনেছিল। তাহলে দেখো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এবং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কিন্তু সমান হবে। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একই হবে, অর্থাৎ 480 টাকা। খুচরা বিক্রেতা কার কাছ থেকে কিনেছিল? পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনেছিল। তাহলে পাইকারি বিক্রেতা বিক্রি করেছে কার কাছে? খুচরা বিক্রেতার কাছে। তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পেয়ে গেলাম, তার মানে কি আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এখানে আমরা এই কথাটাই লিখেছি, দেখো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা। তাহলে আমরা পাইকারি বিক্রেতার কিন্তু বিক্রয় মূল্য কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আসো, এইখানে আবার উল্লেখ আছে, দেখো পাইকারি বিক্রেতা কিন্তু আবার 20% কিন্তু লাভ করেছে। তাহলে 20% লাভ করেছে, এই কথাটা আমরা কিভাবে লিখতে পারি? 20% লাভে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। তাহলে 120 টাকা যদি পাইকারি বিক্রেতার যদি বিক্রয় মূল্য হয়, তার ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। 1 টাকা হলে কত? আর আমরা একটু আগে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেয়েছি কত? 480 টাকা। 480 টাকা হলে কত হয়? দেখো 480 উপরে হবে, নিচে হবে কত? 120। 120 দিয়ে যদি তুমি 480কে যদি ভাগ করো 4 হয়, 4 আর 100 যদি গুণ করো তাহলে 400 টাকা হয়। অর্থাৎ পাইকারি বিক্রেতার আমরা ক্রয় মূল্য কিন্তু পেয়ে গেলাম। আবার তোমরা একটু লক্ষ্য করো, এই অঙ্কটায় কি বলেছে? একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20%, খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? অর্থাৎ এখানে কিন্তু সরাসরি কিন্তু খুচরা বিক্রয় মূল্যটা দেওয়া আছে 576 টাকা। তাহলে খুচরা বিক্রয় মূল্য থেকে আমরা খুচরা ক্রয় মূল্যটা কিন্তু বের করে নেব। দেখো এখানে আমরা প্রথম ধাপে কিন্তু তোমার হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা কিন্তু আমরা কিন্তু বের করে নিয়েছি। আর খুচরা বিক্রেতার যেটি ক্রয় মূল্য সেটাই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আবার ওখানে উল্লেখ আছে যে 20% লাভ করে পাইকারি বিক্রেতা। তো 20% লাভ ধরে আমরা সেখান থেকে তোমার হচ্ছে পাইকারি বিক্রেতার আমরা বিক্রয় মূল্যটা কি বের করে নিলাম। তাহলে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা কত? আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তো আমরা আগেই পেয়েছিলাম। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা থেকে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করে ফেললাম। এভাবে আমরা প্রথমে নিচ থেকে আসলে অঙ্কটা আমরা উপরের দিকে যাব, অর্থাৎ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে প্রথমে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করব। আর যেটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সেটাই হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য থেকে তারপরে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করব। তাহলে এইভাবে তোমরা অঙ্কটা সমাধান করতে পারো এবং এই অঙ্ক দিয়ে সৃজনশীল কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় আসে। এবার আমি তোমাদের পাঠ্য বইয়ের যে 13 নম্বর অঙ্কটা আছে সেই 13 নম্বর অঙ্কটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা থেকেও সৃজনশীল প্রায় সময় হয়। সেখানে একটা আসলের বিভিন্ন সময়ে তোমার হচ্ছে মুনাফা আসল দেওয়া আছে, সেখান থেকে আমরা আসল বের করব এবং মুনাফার হার বের করব। চলো আমরা 13 নম্বর অঙ্কে চলে যাই। তেরো নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা। আসল ও মুনাফার হার নির্ণয় করো। এরকম যদি কোনো গাণিতিক সমস্যা যদি দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে দেখো দুইটা সময় দেওয়া আছে। একটা হচ্ছে 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে, আর একটা হলো 5 বছরের মুনাফা আসল দেওয়া আছে। আমরা
5 বছরের মুনাফা আসলটা লিখবো উপরে, আর 3 বছরের মুনাফা আসলটা নিচে লিখে বিয়োগ করব। দেখো আসল কিন্তু দুই জায়গায় কিন্তু একই রকম, এই জন্য আমরা আসলটাকে কিন্তু আলাদা করে কিন্তু লিখলাম। আসল যোগ 5 বছরের মুনাফা, অর্থাৎ আমি ব্যাংকে যেই টাকাটা রাখি মূল টাকা কিন্তু একই টাকা, 5 বছরের জন্য যেটা মুনাফা দিবে সেটার পরিমাণ হবে কি বেশি হবে, আর 3 বছরের জন্য যেটা মুনাফা দিবে সেটার পরিমাণ কি হবে কম হবে। আসল কিন্তু একই টাকা, তাহলে আসলটাকে আমরা আলাদা লিখলাম। আসল যোগ 5 বছরের মুনাফা, আসল যোগ 3 বছরের মুনাফা লিখে এবার আমরা যখন বিয়োগ করব এই আসল কি হয়ে যাবে বাদ যাবে। আর 5-এর থেকে আমি যদি 3 বাদ দিই তাহলে কত 2 বছরের মুনাফা 1830 থেকে আমরা 1578 যদি বাদ দিই আসবে 252 টাকা। এইখানে আমরা 2 বছরের মুনাফা পেলাম। এখন এই ক্ষেত্রে কিন্তু তোমার স্বাধীনতা আছে, তুমি 5 বছরের মুনাফাও বের করতে পারো, 3 বছরের মুনাফাও বের করতে পারো, কারণ আমরা মুনাফা আসল আছে 5 বছরের, এখান থেকে যদি আমি 5 বছরের মুনাফা যদি বাদ দিই তাহলে শুধু আসলটা পাওয়া যাবে। আর 3 বছরের মুনাফা আসল থেকে যদি আমরা শুধু 3 বছরের মুনাফাটা বাদ দিই তাহলে আসলটা পাওয়া যাবে। এখন 2 বছরের মুনাফা আমরা পেলাম, আমাদের এখন হয় 5 বছর অথবা 3 বছর, যে কোনো 1 বছরের আমাদের মুনাফা বের করতে হবে। তা আমরা 3 বছরেরটাই বের করি, 5 বছরের বের করলেও হবে, 3 বছরেরটা আমরা বের করি। সুতরাং 1 বছরের মুনাফা তোমরা জানো যে 1 বছর হলে কম হবে, ভাগ হবে, 252 হবে উপরে, নিচে 2 হবে, আর 3 বছরের মুনাফা 3 উপরে হবে। 2 দিয়ে যদি আমরা 252-কে যদি ভাগ করি তাহলে 126 আসে, 126-এর সাথে যদি আমরা 3 গুণ করি 378 টাকা। তাহলে এটা আমরা 3 বছরের মুনাফা পেলাম। এখন আমরা আসল বের করার জন্য মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিব। আমরা কোন মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিব? কারণ যেহেতু আমরা 3 বছরের মুনাফাটা আমরা বের করলাম, তাহলে আমরা 3 বছরের মুনাফা আসল থেকে আমরা মুনাফাটা বাদ দিব। বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আসল। যদি আমরা এখানে 5 বছরের মুনাফা বের করতাম তখন আমরা 5 বছরের মুনাফা আসল থেকে এই মুনাফাটা আমরা বাদ দিতাম, বাদ দিলে আমাদের একই আসল আসতো 1200 টাকা। অর্থাৎ এখানে তোমার কোনো বাধ্যবাধকতা নাই, তুমি 5 বছরের মুনাফাও বের করতে পারবা, 3 বছরের মুনাফাও বের করতে পারবা। শুধু আসল বের করার সময় 5 বছরের মুনাফা যদি তুমি বের করো 5 বছরের মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিবে, আর যদি 3 বছরের মুনাফা যদি তুমি বের করো তখন 3 বছরের মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিবে। এইভাবে আমরা আসলটা বের করতে পারি। এই নিয়মের একটা অঙ্ক প্রায় সময় কিন্তু আসে, অর্থাৎ 2টা সময়ে তোমার মুনাফা আসল দেওয়া থাকবে, একই আসল 2টা সময়ের মুনাফা আসল দেওয়া থাকবে। সেখান থেকে তোমাকে আসল বের করতে বললে তুমি বেশি সময়ের মুনাফা আসল থেকে কম সময়ের মুনাফা আসল যখন বাদ দিবা আসল বাদ যাবে, একটা সময় বের হবে। সেই সময় থেকে তুমি 2টা সময়ের যে কোনো এক সময়ের মুনাফাটা তুমি বের করে নিবা। বের করে যেই সময়ের মুনাফাটা তুমি বের করবা সেই সময়ের মুনাফা আসল থেকে ওই মুনাফাটা তুমি যদি বাদ দাও তাহলে তুমি আসলটা পেয়ে যাবে। এভাবে তুমি আসলটা বের করতে পারো। তাহলে আমরা আসল বের করা আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদেরকে বের করতে হবে মুনাফার হার। মুনাফার হার কি তোমরা ইতিমধ্যেই জেনেছো। মুনাফার হার হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা। আমরা এটাকে এভাবেও করতে পারি ঐকিক নিয়মে। যেমন ধরো আমাদের এই আসলটার 3 বছরের মুনাফা কত হয়েছিল 378 টাকা। 1200 টাকার 3 বছরের মুনাফা 378 টাকা। এখন আমাদেরকে মুনাফার হার বের করতে হবে। মুনাফার হার মানে কি 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে আসলের উপরে 3 বছরের মুনাফা হচ্ছে 378 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কত? তাহলে 1200 আর হচ্ছে 3, সেটা কিন্তু নিচে যাবে যেহেতু কমে যাচ্ছে। আর 100 টাকার 1 বছরের মুনাফা 100 উপরে হবে। তাহলে এইখানে কাটাকাটিটা আমরা কিভাবে করলাম তোমরা একটু দেখো। আমরা যদি 100 দিয়ে যদি 1200-কে যদি কাটি তাহলে কিন্তু 12 হয়। এখন 12-কে যদি 6 দিয়ে কাটি কত হবে 2, আর 378-কে যদি 6 দিয়ে কাটি আসবে 126। এখন এদিকে আবার 3 থাকে, 3 দিয়ে যদি 126-কে যদি আমরা যদি ভাগ করি হবে 21। তাহলে নিচে থাকে হচ্ছে 2, উপরে থাকে 21, এত টাকা। আর হচ্ছে আমাদের 21-কে যদি আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 10.5। অর্থাৎ এখানে আমাদের উত্তর হবে 2টা। আমরা উত্তর 2টা লিখব। একটা হচ্ছে আসলের মান আসছে আমাদের 1200 টাকা,
আর আরেকটা আসছে মুনাফার হার। মুনাফার হার আমাদের কত আসছে? মুনাফার হার আসছে 10.5%। হয়ে গেল। তাহলে এইভাবে আমরা আসল আর মুনাফার হার বের করব কখন? যখন দুইটার সময়ে তোমার মুনাফা আসল দেওয়া থাকবে। দেখো 3 বছরের মুনাফা আসল দেওয়া ছিল, আরটা দেওয়া ছিল 5 বছরের মুনাফা আসল। তাহলে 5 বছরের মুনাফা আসল থেকে আমরা 3 বছরের মুনাফা আসল যখন বাদ দিব, আসল আসল বাদ যাবে। 5 থেকে যদি 3 বাদ দাও 2 বছরের মুনাফা। আমি আগেই বলেছি যে 5 অথবা 3 যে কোনো সময় তুমি মুনাফা বের করতে পারো, তবে আসল বের করার সময় তুমি যে সময়ের মুনাফা আসল বের করেছো, মুনাফা বের করেছো, সেই সময় মুনাফা আসল থেকে তোমাকে মুনাফাটা বাদ দিতে হবে। আমরা এখানে 3 বছরের মুনাফা যেহেতু বের করেছি, আমাদেরকে আসল বের করার সময় অবশ্যই 3 বছরের মুনাফা আসল থেকে আমাদেরকে মুনাফাটাকে বাদ দিতে হবে। বাদ দিলে আসবে আমাদের 1200 টাকা আসল আমরা পেয়ে গেলাম। কারণ আসল নির্ণয়ের সূত্র কি? যে তোমরা জানো যে মুনাফা আসল থেকে মুনাফা যদি বাদ দাও তোমরা আসলটা পেয়ে যাবা। তাহলে এই আসলটার 3 বছরের মুনাফা হচ্ছে 378 টাকা, অর্থাৎ 1200 টাকার 3 বছরের মুনাফা 378 টাকা। 1 টাকার 1 বছরের কত তোমরা জানো? 1 টাকার যখন 1 বছরের হবে সেটা ভাগাকারে থাকবে 1200, আর 3 সেটা নিচে ভাগাকারে আছে। আর 100 টাকার 1 বছরের উপরে 100 উপরে আমরা 100 দিয়ে 1200কে ভাগ করলে আসবে কত? 12। 12কে যদি 6 দিয়ে ভাগ করি 2, আবার হচ্ছে 378কে 6 দিয়ে ভাগ করলে আসবে কত? 126। 126কে আবার 3 দিয়ে যদি ভাগ করি আসে 21, উপরে 21 নিচে 2। 21কে 2 দিয়ে যদি ভাগ করি আমাদের 10.5 টাকা আসে। অর্থাৎ আসল হচ্ছে আমাদের 1200 টাকা আর মুনাফার হার হচ্ছে 10.5%। তাহলে আমরা আজকে যে দুইটা অঙ্ক করেছি, তোমরা এই দুটো অঙ্ক বাসায় খুব ভালো করে অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের যে 2.2 অধ্যায়টা আছে সেখান থেকে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করব, চক্রবৃদ্ধি মুনাফা বের করব। আশা করি তোমরা পরবর্তী ক্লাসের ভিডিওগুলো ভালো করে দেখবে। আজকের মতো এখানেই শেষ করব। তোমরা সবাই সুস্থ থাকো, তোমাদের সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।